এভরিওয়ান, আমি শাহেদি। নিরশালী ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো 3 সপ্তাহের ব্যস্ততম দিন কাটিয়ে আমরা চললাম ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় ঠান্ডাটা অনেকটা কম, মানে মুখটা ছাড়া কোথাও ঠান্ডা লাগছে না। আগে যেমন এত সোয়েটার পরার পরেও ভালোই ঠান্ডা লাগতো, এখন কিন্তু সেরকম ঠান্ডা লাগছে না। আসলে তো জানুয়ারির মাঝামাঝি চলে এলাম, আর একটা মাস, আর এখানে সেভাবে তো বুঝতে পারছি না। বাড়িতে যাই, বাড়ির ওইদিকে তো আরও বেশি ঠান্ডা, দেখা যাক। এরপর চিন্তা হচ্ছে, আমরা তো টোটো বলেছিলাম, কিন্তু আজকে মানে যখন ঘুম থেকে উঠে ফোন করছে 2-3 বার করার পরে ফোনটা সুইচ অফ করে দিল, মানে আসতে চাইবে না, মানে চাইছে না আশা করছি। তো এরপর টোটো পাই কি না দেখা যাক। প্রত্যেকবার তো লাক থাকে পেয়ে যাই, দেখা যাক এবারে পাই কি না। আমাদের লাক কিন্তু বরাবর খুব ভালোই হয়। দেখুন আমরা গেটের সামনে পৌঁছেছি আর একটা টোটো পেয়েও গিয়েছিলাম। তো টোটোতে করে চলে এলাম, আর টোটোর চারিদিকটা বন্ধ ছিল শীতের জন্য, সেজন্য আমি আর কিচ্ছু শ্যুট করতে পারিনি। একেবারে স্টেশনে নেমে শ্যুটটা করছি। আর স্টেশনে নেমে তো আমি অবাক হয়ে গেছি। দেখুন একটা জনপ্রাণীও দেখা যাচ্ছে না। অন্যবার কিন্তু 1-2 লোক থাকে। আর সত্যি বলতে কি, যখন আমরা বেরিয়েছিলাম তখন বললাম না যে ঠান্ডা লাগছে না, কিন্তু যখন গাড়িতে আসছিলাম হাড় কাঁপানো ঠান্ডা লাগছিল। বুঝতেই পারছিলাম যে বাড়ির ওইদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়বে। এমনিতেই এখানের তুলনায় ভালোই ঠান্ডা থাকে, আর এখন তো আরও বেশি ঠান্ডা লাগবে। লোক একেবারেই নেই সেটা নয়, আছে, কিন্তু অন্যবার যেই পরিমাণে লোক থাকে সেরকম পরিমাণে কিন্তু নেই। প্রথমে তো ভেবেছিলাম একেবারেই ফাঁকা, তারপর তো টিকিট কাউন্টারে দেখলেন একটা লোক ছিল, আর স্টেশনেও এদিক ওদিক করে আছে মোটামুটি। এখন বাজছে, বলে দিচ্ছি কটা বাজছে গো আমার ফোনটা, হ্যাঁ 53 বাজছে। আমাদের 4:10 ট্রেনটা আছে, একটু টাইম আছে, তাড়াতাড়ি চলে এসেছি আজকে। এর আগে যতবার আমরা বাড়ি গিয়েছি ততবারই কিন্তু এই জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি, আর প্রত্যেকবারই দেখেছেন যে 5-10 জন বা তারও বেশি লোক কিন্তু দেখা গিয়েছে, কিন্তু এবারে দেখুন পুরো শুনশান। আমরা কিন্তু একই সময়ে এসেছি, 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু আজকে একেবারেই লোক নেই। এই যে 1-2 জন করে আসছে। তো আমরা একদম প্ল্যাটফর্মের সামনের দিকে চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের তাড়াতাড়ি নেমে না নেমে আবার ট্রেন ধরার কথা ছিল। তো ট্রেন আসার একটু আগে দেখুন অনেকটাই ভিড় হয়ে গেছে, আর সবাই এই যে 3টে দিনের ছুটি পেয়েছে সবাই কিন্তু বেড়াতেই যাচ্ছে, তাই এত ভোরবেলায় সবাই বেরিয়ে পড়েছে পুরো লাগেজ নিয়ে, আর পুরো গ্রুপ করে যাচ্ছে। যাই হোক, আমাদের ট্রেন চলে এলো, ট্রেনে উঠেও পড়লাম। ট্রেনটা তেমন একটা ভিড় ছিল না, ভিড় একদম ছিল না নয়, দেখুন ভিড়টা মোটামুটি ছিল, আর আমি ঠিক এটা নাম্বার আগেটাই করেছি। তো নেমে গেছি আমরা হাওড়া স্টেশনে। তো এখান থেকে হেঁটে আমাদেরকে এরপর দেখতে হবে, আগে কোথায় অ্যানাউন্স করছে সেখানে দেখে নিতে হবে যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আছে। আমাদের সাধারণত 13 নম্বরই থাকে আমতা লোকাল। তো তার আগে যদি খড়গপুর পেয়ে যেতাম সেটাই ধরে নিতাম, এটা ভেবেই যাচ্ছিলাম। তো ওখানে যাওয়ার সাথে সাথেই দেখলাম যে খড়গপুর লোকাল দিয়ে দিয়েছে। তো ছুটে যা হোক করে ট্রেনে উঠেছিলাম। ট্রেন একটু পরেই ছেড়ে দিয়েছিল। তো আমরা তো খুব খুশি ছিলাম যে তাড়াতাড়ি এটাতে চলে যাচ্ছি, মানে আমরা সাঁতরাগাছিতেও তাড়াতাড়ি পৌঁছে যাব, আর তাড়াতাড়ি আমরা সিটটাও পেয়ে যাব। তো দেখুন আমরা এতটা তাড়াতাড়ি পৌঁছেছি, এই যে সাঁতরাগাছি ঝিলটা পেরোচ্ছি কতটা অন্ধকার। অন্যবারও কিন্তু এই জায়গাটা আমরা দেখাই, তো তখন দেখেছেন যে সকাল হয়ে যায় পুরো, কিন্তু এখন দেখুন পুরো অন্ধকার আছে। যদিও এই ট্রেনটা অনেকটাই লেট করেছে, অনেক জায়গায় অনেকবার দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু তাও অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো নিরয় দেখুন কত তাড়াতাড়ি যাচ্ছে, আমি ওর সাথে সত্যি পেরে উঠি না। আর আমি যেহেতু রেকর্ডগুলো করি সেহেতু আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি। তো ও তাড়াতাড়ি করছিল যাতে সিটটা পাই, কারণ এবারেও আমরা রিজার্ভেশনে কাটতে পারিনি, কারণ অনেক আগের থেকে আমরা জানতাম যে এই দিনটাতে আসবো 12 তারিখে। তো আগের থেকে নিরয় ট্রাই করছিল, কিন্তু কিছুতেই পাচ্ছিল না, টিকিট কনফার্ম হচ্ছিল না কিছুতেই। তো যাই হোক, আমরা এখানে দেখুন সব কিছু চিপস, তারপর স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছি,
আর যখনই চা এসেছিল চাটাও নিয়ে নিয়েছিলাম। এই সময় শীতের সময় এত ভোরবেলাতে চা না হলে চলে বলুন? তো তারপরেই খিদে পেয়ে গিয়েছিল, কারণ কখন রাত্রেবেলায় খেয়েছি, সকালবেলা তো কিছু খেয়ে ওঠা হয় না। তো সেজন্য প্রত্যেকবার কিন্তু আমরা এই স্যান্ডউইচটাই কিনি, আর অন্য কিছু মানে প্যাটিস বা অন্য কিছু খেতে ইচ্ছে করে না সকাল সকাল। আর স্যান্ডউইচটা ভীষণ ফ্রেশ থাকে, সেজন্যই খেতে ইচ্ছে করে। তো তারপরে না আবার নিরয় চা নিয়েছিল দুটো, কারণ এত ঠান্ডা পড়েছে চা না হলে চলছিল না, তাই দুজনে আবার চা খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখুন গড়বেতা আসার ঠিক আগের মুহূর্তটাতে আমি এটা শ্যুটটা করেছি। আমরা ঠিক নেমে যাব, এরপরে অনেকটা ট্রেনটা ফাঁকা হয়ে গেছে। তো দেখুন গড়বেতা স্টেশনে আমরা নেমেও গেলাম। এই জায়গাটা আমি কখনো দেখাই না আপনাদেরকে। এই জায়গাটায় এলেই এত ভালো লাগা তৈরি হয়, সেই অনেক আগের থেকেই, মানে যখন থেকে কলেজ লাইফে পড়ি তখন থেকেই। এই গড়বেতাতে নেমে যাওয়ার পর মনে হয় কী যে শান্তি, আর একটু পরেই বাড়ি পৌঁছে যাব। তবে এই স্টেশনটা অনেক উন্নত হচ্ছে এখন, অনেক স্টেশনই তো এখন উন্নত হচ্ছে, বেশ ভালোই লাগছে। কিন্তু নিজেদের এই গড়বেতা স্টেশন লেখাটা দেখলে এত ভালো লাগে, এবং এটা যে চারিদিকে আরও নতুন নতুন অনেক কাজ হচ্ছে, অনেক বড় করছে, অন্য দিকটাতেও আরেকটা প্ল্যাটফর্ম হবে শুনছিলাম। তো এটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে, নিজের জায়গা বলে কথা, তাই না? তো আমরা এই যে এই রেল লাইনটা ক্রস করে তারপর ওই দিকটাতে চলে যাব। ওখান থেকে আমরা অন্যবার টোটো অটো পেয়ে যাই, কিন্তু এবারে টোটো অটোগুলো কিছুতেই যেতে চাইছিল না। তো আমরা একটুখানি হেঁটে যাচ্ছিলাম একদম বাস স্ট্যান্ডের দিকে, একটুখানি গেলেই বাস স্ট্যান্ড। তো রাস্তাটা কি খারাপ হয়ে আছে দেখতেই পাচ্ছেন, এটা পুরো ঠিক করা হবে এখন। সব দিকে রাস্তায় কিন্তু ঠিক করা চলছে। দেখুন এইদিকে রাস্তাটার কি অবস্থা, এগুলো কিন্তু চারিদিকে পুরো আগের যেই রাস্তাটা ছিল সেটা ভেঙে নতুন করে রাস্তা তৈরি করছে। তবে এই যে আমড়াশুলির রাস্তা কিন্তু এখন অনেক উন্নত হয়েছে। আগে আমড়াশুলির রাস্তা ভীষণ বাজে ছিল শুনেছিলাম, এই দিকটা তো তেমন আসতাম না। তো যাই হোক আমরা এখানে চলে এসেছি আমড়াশুলিতে, আর নেমেই দেখলাম ভাইপো দাঁড়িয়েছিল। তো ও আমাদেরকে বাইকটা দিয়ে দিল, ও বললো যে ও বন্ধুদের সাথে আসছে। তো আমরা দুজন মিলে বাইক নিয়ে চলে এলাম। যেহেতু আর বাড়ির বাইরে যাবে না, সেহেতু একেবারে বাইকটা বাড়ির ভেতরে নিয়ে নিল। আর আমি এখানে এসে জুতোটা খুলে জাস্ট ব্যাগটা রাখলাম। ব্যাগটা কতটা হালকা দেখুন, ব্যাগটাতে কিচ্ছু নেই বলতে পারেন, শুধু যাওয়ার দিন দেখবেন ব্যাগটা কী পরিমাণে ভারী হয়। তবে ব্যাগে একটা জিনিস ছিল, খাবার জিনিস, মন জিনিস থেকে নিয়ে এসেছিল নিরয় আগের দিনই। আমরা প্রত্যেকবারই ভাবি যে কিছু কিনে নিয়ে যাব, কিন্তু ভাবি যে নষ্ট যদি হয়ে যায়। তারপর ভাবলাম শীতকাল তো, নষ্ট হবে না। 3 সপ্তাহ পর নিজেদের রুমটা দেখছি, আর আমরা রুমে এসেই না দেখি যে পুরো রুমটা কি সুন্দরভাবে পরিষ্কার করা থাকে, তারপর লেপ বালিশ সমস্ত কিছু রোদে মেলা থাকে। দেখুন এই যে, আর এই শীতকালে রোদে মেলা লেপ নিয়ে ঘুমোতে কী যে আরাম লাগে। মাত্র 2 দিনের জন্য বাড়িতে এসেছি, তো 2 দিনই মনে হচ্ছে যেন অনেক দিন থাকবো, মানে বিশাল আনন্দ করব, বিশাল ভালো লাগা একটা। তো সত্যি নিজের বাড়িতে আসার একটা সত্যি মজা থাকে। ওখানে যতই মনে হয় যে হ্যাঁ বাইরে বেরোতে পারছি, এখানে তো বাইরে বেরোনোর সেরকমভাবে স্কোপ থাকে না, আর এত মানুষ থাকে এখানে যে গল্প করেই সারাটা দিন কেটে যায় আমাদের। তো একটা সপ্তাহ তাও ঠিকঠাক কাটে, মনে হয় এই তো বাড়ি থেকে এলাম, ঠিক আছে অসুবিধা নেই। 2 সপ্তাহ কেটে যায়, যেহেতু মাঝখানে আমরা কোথাও না কোথাও বেরিয়ে আসি। কিন্তু যখন 3টে সপ্তাহের গ্যাপ হয়ে যায়, তখন এরপর মনে হয় যে কখন বাড়ি যাব। আর প্রত্যেক দিন মানে বাড়িতে আসার আগের দিন রাত্রেবেলা ভাবি যে উঠতে পারবো তো আদৌ। কিন্তু আমি সত্যি আমার একার দ্বারা হলে আমি কখনো উঠতে পারতাম না, কিন্তু যেহেতু নিরয়ের মানে এটা অভ্যেস আছে, তো ও ঠিক উঠে যায়, আমাকে তুলেও দেয়, আর সঙ্গে সঙ্গে রেডিও হয়ে যায়। বেশিক্ষণ টাইমও লাগে না আমাদের, আর ঠিকঠাক টাইমে আমরা টোটো পেয়েও যাই, নয়তো এত তাড়াতাড়ি আসা আমাদের পক্ষে পসিবলও হতো না, কারণ ওই সময় টোটো পাওয়া খুবই চাপের থাকে। তো ফাইনালি আমরা এখন বাড়িতে 2 দিন আছি। তো 2 দিন মানে নিজেদের মতো করে একদম এনজয় করে নেব, প্রচুর আড্ডা দেব, প্রচুর গল্প করব, তারপর তো আবার ফিরে যাওয়ার পালা থাকবেই। যাই হোক, এসে যেটা করি একটু রেস্ট নিয়ে আমি আর নিরয় দুজনেই স্নান করে নিই পরপর, তারপর নিচে নেমে যাই খাওয়ার জন্য। আর এই যে চিকেন প্যাটিসগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো মাকে বলেছিলাম যে ঠান্ডা তো আছে, তো তুমি একটু গরম করে দাও। তো এগুলোতে তাওয়াতে একটু গরম করে নিয়েছিল। আর এদিকে দেখুন সবাই খেতে বসেছি, আর এত পিঠে দিয়েছে, বিভিন্ন রকমের পিঠে হয়েছে।
আর খেতে বসার পরেই মা দিদিভাইরা এত এত পিঠে দিয়ে দিয়েছিল, যাই হোক সব তো খেতে পারিনি। আর এদিকে আমাদের খুশি বুড়িকে দেখুন, তার নাকি পড়ার খুব চাপ হয়েছে, এই ক্লাস 5-এ উঠেছে। যাই হোক পড়াশোনা ভালোভাবে করলেই ভালো, আবার বদমাইশিটাও থাকুক। যাই হোক আমি তারপর খেয়ে দিয়ে একদম ওপরে চলে এসেছিলাম, এখন একটু রোদে ঘুমিয়ে যাব, আর এখন কথা বলবো না, একদম বিকেলবেলা দেখা হচ্ছে। বাড়িতে থাকলে বিকেলবেলা চা পর্বটা আমি সারি, সেটা তো জানেন। মা দিদিভাইরা খেয়ে নিয়েছিল, কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে 6টা সাড়ে 6টা বেজে যায়, আর সারাদিনে টায়ার্ডনেস থাকে, তো সেজন্য তাড়াতাড়ি উঠতেও পারি না। যাই হোক এখানে দেখুন আমি চা ঢালতে গিয়ে চা ফেলেও দিয়েছি, আর এটা আমি প্রতিবার করি, আমি বুঝতেও পারি না যে কতটা পড়ছে কতটা পড়ছে না, তো কখনো কম বেশি ঢালা হয়ে যায়। যদিও বাবাকে এটা ইচ্ছে করে কম দিয়েছিলাম, কারণ বাবা একটু আগে চা খেয়েছে। বলেছি না বাবা চা খেতে খুব ভালোবাসে, তো বাবাকে যতবারই চা দেওয়া হয় না কেন বাবা ততবারই খেয়ে নেয়, কিন্তু তাও একটু অল্প করে দিয়েছিলাম, এতবার চা খাওয়া তো ভালো নয়। তারপর এই যে মিষ্টি রাখা ছিল, ফ্রিজে রাখা ছিল না, এত ঠান্ডাতে ফ্রিজের মিষ্টি তো খাওয়া যাবে না, বাইরে রাখা ছিল নলেন গুড়ের রসগোল্লা। সকাল থেকে মা দিদিভাইরা বলে গেছিলো মিষ্টি খা মিষ্টি খা, কিন্তু সকাল থেকে আর খেতে ইচ্ছে করছিল না, আর ঘুম থেকে ওঠার পরও বলে যাচ্ছিল, তো ভাবলাম যে মিষ্টিটা খেয়ে নিই। তো আমার খুশির আর শানি 3 জনের জন্যই 3টে মিষ্টি বের করেছিলাম। তারপরে দেখলাম যে পিঠে পর্ব আবার শুরু হয়ে গেছে। তো এইদিকে দেখুন জলে ছাকা হচ্ছে, এটা কখনো হয়নি আমাদের বাড়িতে, কিন্তু এবারে মা বললো মাসিমণির কাছ থেকে শুনেছে, সেজন্য নাকি জলে ছেঁকে যদি করা যায়, মানে জলে ভাপানো তো আমরা খাই, কিন্তু জলে ছাকা পিঠে কখনো খাই না, তো সেজন্য সেটাই ট্রাই করছিল মা। তো ওটা হয়ে যাওয়ার পর আমি একটুখানি ট্রাই করলাম, দেখলেন সেইভাবে দেখাতে পারলাম না, এক হাতে ফোন ধরে তো আর হয় না। তো কিছুটা হয়ে যাওয়ার পর আমাকে মা বলল তুই নিয়ে যা আর ওদেরকেও দে, ওদের মানে নিরয় আর বড় ভাইপোকে, ওদের না জোর করে করে ডেকে ডেকে এনে খাওয়াতে হয়, নয়তো বাড়িতে ওদের পাত্তাও পাবেন না, কোন রুমে গিয়ে যে বসে থাকবে কোনো মানে বুঝতেই পারবেন না। তো ওদেরকে খাবারটা দেওয়ার পর আমাকে বললো যে যাও আমার রুমে গিয়ে আমার ব্যাগ থেকে পেন ড্রাইভটা নিয়ে আসো। আর পেন ড্রাইভটা আমরা ওখান থেকেই নিয়ে এসেছিলাম, আমি সমস্ত ছবিগুলো নিয়ে এসেছিলাম, সব তো সিলেক্ট করতে পারছিলাম না, নিজেরগুলো সিলেক্ট করে নিয়েছিলাম, কিন্তু বাড়ির কোনটা রাখবো, কোনটা বড় হবে কোনটা ছোট হবে অ্যালবামে, সেটা বুঝতে পারছিলাম না, তাই ভাইপোর সাথে একটু ডিসকাস করার জন্য আমরা রেখে দিয়েছিলাম। তো সেই জন্য নিয়ে যাচ্ছিলাম, আর এই খাতাটাও আমাকে নিরয় বলেছিল যে আমার ব্যাগের মধ্যে আছে তুমি নিয়ে আসবে, ওর কি কাজে লাগতো। যাই হোক এই যে দেখুন আমরা সব কিছু নিয়ে বসে গেছি, ল্যাপটপ খাবার দাবার সব কিছু নিয়ে, ব্যাস এইভাবে একটা দিন কেটে গেল। তো নেক্সট ডেতে চলে যাই। তো আমি কিন্তু ভেবেইছিলাম যে 3 দিনের 3টে ভিডিও রেডি করব, কিন্তু এত লেট হয়ে যাচ্ছিল, তারপর নিজেই ভাবলাম যে আমি তো 3 দিনের ভিডিও একসাথে দিতেই পারি। তো এটা কিন্তু নেক্সট ডের ভিডিও, আমি রুমটা গুছিয়ে নিয়েছিলাম, তারপর যথারীতি যেমনভাবে আমি চা ফেলি অল্প অল্প চা ফেলে দিয়েছিলাম, ওপরে সব কিছু গুছিয়ে নিচে নামতে নামতে না আমার 8টা বেজে যায়। তো বাকি সবার তো খাওয়া হয়ে যায়, বাচ্চাগুলো বাকি থাকে আর আমরা বাকি থাকি। রনির চা খাওয়া হয়ে গিয়েছিল আর খুশি চা খাচ্ছিল, তো আমি আমার নিরয়ের আর শানি 3 জনের চাটা নিয়ে রুমে চলে গিয়েছিলাম। চা খেয়ে যখন বাইরে যায় তখন দেখছি মা বেগুনি ভাজছে, দেখুন এত এত বেগুন কেটে রেখেছে, আর বেগুনিগুলো যা ক্রিস্পি হয় মানে দেখেই বুঝতে পারছেন এত সুন্দর হয়। আর আমার না তেলের জিনিস এত ভালো লাগে, দেখুন লুচি বেগুনি পকোড়া এগুলো কিন্তু আমার সত্যি ভীষণ ভালো লাগে, যদিও এতটা খাওয়া উচিত নয়, কিন্তু কি করব বলুন, দেখলেই তো লোভ লাগে। যাই হোক মা এগুলো ভাজছিল আর আমি এগুলো শ্যুট করে নিচ্ছিলাম, আর এর মাঝে জানেন তো কিছুটা না ধনেপাতাও দিয়ে দিয়েছিল যাতে টেস্ট লাগে আরও বেশি। তো মা এগুলো ভাজছিল, আমি ভাবলাম যে নিরয়কে আর বাবাকে একটা করে দিয়ে আসি, গরম গরম সবারই তো খেতে ভালো লাগে। তবে এখানে যদি শানি থাকতো তাহলে কিন্তু 2, 3টে 4টে 5টা খাওয়া হয়ে যেত, ওর কোনো ব্যাপারই না ওটা। মশলা আছে হ্যাঁ। বাবা আর নিরয়কে বেগুনি দিয়ে আসার পর আমিও একটা বেগুনি নিয়ে বসে পড়েছিলাম, এত গরম গরম ক্রিস্পি বেগুনি ছাড়া যায় বলুন। তো বেগুনি ভাজা কমপ্লিট, মা এবার না ওই পিঠেগুলো ভাজবে। আর বলেছিলাম তো বাড়িতে যে আমাদের সমস্ত কিছুই কিন্তু ঘি দিয়ে ভাজা হয়, আমার বাপের বাড়িতে কিন্তু আমরা তেল দিয়ে ভাজতাম, ওটাও কিন্তু দারুণ খেতে লাগতো। প্রথমে তেলে শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে দিত, তারপর এই পিঠেগুলোকে ছেড়ে দিত, তো ভাজা ভাজা এরকম লাল লাল ভাজা ভাজা হয়ে গেলেই তুলে রেখে দিত, কি নরম থাকতো। তবে এখন ঘিয়ে ভাজা পিঠেই কিন্তু আমার অভ্যস্ত হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে আমি একটুখানি আমার ওই গল্প নিয়ে পড়েছিলাম, তারপর স্নান করতে চলে গিয়েছিলাম, ব্যাস আজকের মতো বড় কাজটা শেষ।
স্নান করে আমি এতক্ষণ ছাদেই বসেছিলাম। এখন আমি নিচে যাব, কারণ নিচে অনেক রান্না বান্না হচ্ছে। কি হচ্ছে সেটা অবশ্যই দেখাবো। তো চলুন নিচে যাই। খুশি আর শানি তো স্কুল চলে গেছে, যাবো না বলছিল, কিন্তু স্কুল গেছে। অনেক কষ্টে ওদেরকে পাঠানো হয়েছে। তো চলুন নিচে বাকি কাজগুলো করি। এখানে আমি সমস্ত কিছু সবজিগুলো কাটছিলাম, তারপর নিরয় বলল যে তুমি ফলগুলো একটু কেটে দাও। তো ফলগুলোও কেটে দিয়েছিলাম। আর এই সবজিগুলো সব সেদ্ধ করা ছিল, সবজিগুলোও ভেজে নিচ্ছিলাম ঘিতে। তো অন্য সময় না বাড়িতে এইভাবে করে যে আগে সমস্ত কিছু ভেজে নেয়, তারপর আবার ভাতগুলো চাপিয়ে ভাতের সাথে নাড়াতে থাকে। তো এরকম করলে না ভাতগুলো ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো আমি বললাম যে না, এইভাবে করো না, আলাদাভাবে আগে ভাতটা করে যেমন নাও সেরকমই নাও, আর এগুলো শুধু মিক্সড করে নেব, তাহলে না ভেঙে যাওয়ার ভয়টা থাকে না। তো আমি সমস্ত কিছু সবজিগুলোকে দেখুন এখানে অ্যাড করে দিচ্ছিলাম। আর এইভাবে ঝাঁকিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। তবে হ্যাঁ, তার আগে গরম অবস্থাতে আমি চিনি আর নুনটাও মিক্সড করে নিয়েছিলাম। অনেকে আবার এই ফ্রায়েড রাইসটা কিন্তু প্রেশার কুকারে করে, একেবারে সমস্ত কিছু দিয়ে তারপর সিটি দিয়ে দিলেই নাকি হয়ে যায়। কিন্তু আমাদের তো এত পরিবারে এতজন মানুষ, তাতে প্রেশার কুকারে সম্ভব নয়। আর প্রেশার কুকারে না ঘেটে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো আমার ফ্রায়েড রাইস রেডি, দেখুন এতটুকুও কিন্তু ভাতগুলো ভেঙে যায়নি। তো আমি এখানে কাতুর জন্য একটুখানি ভাতটা তুলে রাখছিলাম, কারণ এরপর তো চিকেন হবে, যাতে চিকেনের সাথে মিশে না যায় সেজন্য আলাদা করে তুলে রেখে দিচ্ছিলাম। স্কুল থেকে ফিরে না ফিরে ছেলের কত কাজ দেখেছেন। স্যালাড দেওয়া হয়েছে না, তার পাশে না একটুখানি সস দিয়ে দিচ্ছে। ওকে যে কে সস দিতে বলেছিল জানি না, ও নিজেই মনে হচ্ছে পাকামি করে সসটা দিচ্ছে। তো আমাদের এই থালাগুলো অনেক রয়ে গিয়েছিল। তো যেহেতু একটা পিকনিক টাইপেরই হচ্ছে, যদিও আমাদের খাবার টেবিলেই হচ্ছে, কিন্তু দিদিভাই বলল যে এটাতেই দিয়ে দিচ্ছি, তাহলে একটা পিকনিক ফিল আসবে। চলো না, কাজটা বলছি, চলো না, আমার যাওয়ার ইচ্ছে নেই, প্লিজ চলো চলো, নাটক করো না, যাও। চলো না একবার। নাটক করছো কেন? আমি যেতে বলেছি তো, চলো। হাত ধুয়েছ? ঠাকুর ঘরের দিকে চলো। চলো না, তুমি চলো, আমি বলছি। হাত ধুয়েছ? কাতুর সামনে ওটা রাখো, ওই যে খাবারটা রাখা আছে, একটু খাইয়ে দাও প্লিজ। প্লিজ খাও না, এরকম বলতে নেই, ও প্রণাম করতে নেই। না বসো, অল্প 2-3 বার খাওয়াও না, খাওয়াও না, আস্তে আস্তে। থালার চারিদিকে যে এত কিছু সবজি আছে, মানে শাক ভাজা, তারপর শিম ভাজা, এগুলো কিন্তু কিচ্ছু ছোবে না ওরা। আর এই যে ফ্রায়েড রাইস করা হয়েছে, এগুলো সমস্ত কিছু সবজিগুলো বেছে ফেলে দিয়েছে, ভাবতে পারছেন? তাহলে তো আমরা বললাম যে শুধু ভাত খাওয়াই এর থেকে বেটার। একটুখানি বসবো, কারণ এই সময় রোদটা তো গায়ে লাগেও না, খুব ভালো লাগে আর কি, মিষ্টি রোদটা একদম। আর ঘুমও পাচ্ছে প্রচণ্ড, তো একটু বসবো, তারপর চলে যাবো রুমে যাওয়ার আগে এই দিকটা আপনাদেরকে দেখাই। দেখুন এই দিকের কর্নারটাতে না কি সুন্দর লাউ গাছ লাগিয়েছে। এটা কিন্তু একদম মানে প্রপার যে লাউ, বিশাল বড় লাউ মাচা হবে সেরকমটা না। এখানে কিন্তু এই লাউয়ের ডগগুলো খাওয়ার জন্যই, মানে লাউ শাক, লাউ ডাঁটা খাওয়ার জন্যই করা হয়েছে। বাড়ির পিছন দিকে মানে ওই যেদিকে মাঠ রয়েছে সেদিকে তো লাগানো আছেই, কিন্তু এগুলো লাগানো হয়েছে শখের বশে আর কি, যে ফুল গাছও থাকবে অনেক, আর তার সাথে একটুখানি লাউ যখন পারবো, মানে লাউ হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি লাগানো হয়নি, ওই ডাঁটা আর পাতা খাওয়ার জন্যই কিন্তু করা হয়েছে। এই যে এত ফুল ফুটেছে, চারিদিকটা কত রঙিন লাগছে, এটা তো শীতকাল হলেই চলে যাবে, তাই না? সময়গুলো কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো কাল সকালে এলাম, কাল সারাদিন কেটে গেল, আজকেও সারাদিন কেটে গেল, আর কালকে সারাটা দিন, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাস এখানের আমাদের সময় শেষ। আবার সে গতানুগতিক আবার 2 সপ্তাহ ওইখানে একই রকমভাবে কাটবে। তো সময়, দিন, আমি কি বলছি, বছর চলে যাচ্ছে, তাই না?
মানে এখনও ভাবতে কেমন লাগে যে 2024-এর এতগুলো দিন আমরা পেরিয়ে চলেও এলাম। দেখতে দেখতে জানুয়ারি শেষ হয়ে যাবে, তখনই বলবো যে আর মাত্র 11 মাস আছে 2024 শেষ হতে। মানে যদি মাস কাউন্ট করি তাহলে একটা করে মাস যদি কমতে থাকে তাহলে সত্যি দেখতে আর মানে বেশি দেরিই নেই যে 2024 শেষ হয়ে যাবে। আমরা মাঝে মাঝে ভাবি যখন ডিপ্রেশনে থাকি বা কোনো খারাপ সময় কাটে আমাদের, তখন মনে হয় যে সময় কাটতেই কাটে না। কিন্তু সত্যি দিন মানে সময়, দিন মাস ছেড়েই দিন, বছরটা কোন দিক দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে সেটাই সত্যি কল্পনা করতে পারছি না। আমার এখনো বিশ্বাসই হয় না যে 2024 এসে আমরা দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এই কিছুদিন আগেরই তো কথা যে আমরা গ্রিটিংস কার্ডে লিখতাম 2005 থেকে 6, 2006 থেকে 7, বা তারপরেও কয়েক বছর হয়তো আমরা গ্রিটিংস কার্ড দিয়েছি বন্ধুদের। তো এখন আমরা 2024-এ দাঁড়িয়ে আছি। বা এই কিছুদিন আগেই মনে হচ্ছিল যে 2020 সালটা কিভাবে কাটবে, 2020-তে কী অবস্থা হয়েছিল, সেখান থেকে আমরা আজকে 2024-এ দাঁড়িয়ে আছি। 4টে বছর কেটে গেল দেখতে দেখতে। তো সত্যি মানে সময়, দিন তো ছেড়েই দিন, সত্যি বছর চলে যাচ্ছে, বুঝতেও পারছি না। তো যাই হোক, চলুন নিচে যাই। এখন 5:30টার মতো বাজছে। তো নিচে যাই, নিচে গিয়ে বাকিটা দেখাচ্ছি। এই যে দেখুন হলটা কীরকম অন্ধকার লাগছে না, আসলে বড় হল তো, তাই সব দিকের আলোটা জ্বালানো হয় না, কিন্তু এটা নিরয় দেখার সাথে সাথে আলোটা জ্বালিয়ে দেবে। একা একাই মেসোমশাই বসেছিলেন। মেসোমশাই মানে হচ্ছে বর্দি ভাইয়ের বাবা। তো মেসোমশাই এসেছিলেন, এই শীতের সময় দেওয়া হয় না অনেক কিছুই মেয়ের বাড়িতে, তো সেই সব জিনিস নিয়ে এসেছিলেন। এবং এটা না গ্রামের কেন বলবো, শহরেও আশা করছি চল আছে, যে যখনই সিজন টাইপের কিছু ফল হবে বা কোনো কিছু নতুন কিছু হবে তখনই কিন্তু মেয়ের বাড়িতে পাঠানো হয়, মেয়ের বাড়ি থেকেও আবার হচ্ছে মেয়ের বাপের বাড়িতে পাঠানো হয়। এরকম চলটা কিন্তু এখনও আছে। আর আমি সত্যি বলছি, এটা চাইবো যে এটা যেন সারা জীবন থেকে যায়। তো রান্নাঘরে গিয়ে দেখলাম যে পুরগুলো গরম করছে। বেশিক্ষণ ছিলাম না, আমি আবার ওপরে চলে এসেছিলাম ভ্লগ বানাবো বলে। এই জাস্ট এই রুমটাতে এসে ভ্লগটা রেডি করলাম, ভ্লগটা পোস্টও করেছি। এখন অনেক কাজ বাকি আছে ভ্লগের, যদিও জাস্ট পোস্ট করেছি। আর নিচে রান্না করতে যাব, পনিরটা বলেছিলাম আমি করব। তো এখন নিচে যাচ্ছি, পুরো সোয়েটার সব কিছু পরে নিয়েছি, এত ঠান্ডা নিচে কি বলবো। তো চলুন নিচে যাই, রান্নাটা কমপ্লিট করি। নিচে এসে দেখলাম কাঠের উনুনেই রান্নাটা হচ্ছে, আর দিদিভাই অনেকটা কাজ এগিয়ে রেখেছিল। মানে এই যে কাজু, চালমগজ এগুলো সব ভেজে রেখেছিল, পনিরটাও ভাজা হয়ে গেছিলো, আমি আলুগুলো ভাজছিলাম। এবারে আমি ভেবেছিলাম আলু দিয়েই করব, কারণ পনির বেশি ছিল না, যেহেতু মানে সকালবেলাতেও অনেক কিছুই রান্না হয়েছে, চিকেনটাও আছে, তারপর ফ্রায়েড রাইসও অনেকটা রয়ে গেছে, সেহেতু অল্প করেই কিন্তু পনিরটা হয়েছিল। আর ভাবলাম যে অল্প পনির যেহেতু আছে সেহেতু একটুখানি আলু দিই ভালো লাগবে। কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোও দিয়ে দিয়েছিলাম, এগুলো আগে একটু ভেজে রেখেছিলাম। এগুলো আসলে আমি একটুখানি দো পেঁয়াজের মতো করতে চেয়েছিলাম। কি করতে এসেছো ওখানে? এই দিও না এখন, না যাও 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 যাও, দাদা ভাইকে ধরে যাও। কাঠের উনুনে করার সুবিধা কি জানেন তো, শীতকালে একদিকে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর একদিকে কিন্তু বেশ গরম আবহাওয়াও থাকে, কিন্তু এটা কিন্তু গ্যাসে হয় না। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর তখন 9:45 বাজছিল, দেখলাম যে রনি আর নিরয় এলো। ওদেরকে আমি অনেকবার ফোন করেছি, অনেকক্ষণ আগে বেরিয়েছে, 8টার দিকে বেরিয়েছিল, তো 10টা পর্যন্ত ভাবুন বাইরে কাটিয়ে এসেছে এই এত ঠান্ডাতে। গ্রামের দিকে 10টা মানেই কিন্তু অনেক রাত, আর 10টা বাজলে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যায়। আমি ভিডিও করছি দেখে এদিকে আমাদের খুশি বুড়ি নন স্টপ কথা বলে যাচ্ছিল, কি বলে যাচ্ছিল আমি শোনাতেই পারি, কিন্তু এত আওয়াজ হচ্ছিল চারিদিকের, সেজন্য আমি সবটাই মিউট করতে বাধ্য হয়েছিলাম। প্রচুর কথা বলে যাচ্ছিল এখানে, যেমন খুশিভাবে যা খুশি বকে যাচ্ছিল। তো আমাদের এখানে খাবার রেডি। রাতের মেনুটা বলে দিই, দুপুরবেলার ফ্রায়েড রাইস, তারপর বাঁধাকপি, তারপর চিকেন, 3টেই ছিল, আর পনিরটা তো অ্যাড হয়েছে, সঙ্গে রুটিও ছিল যেটা আমরা নিইনি। ব্যাস আজকের দিনটাও শেষ। আজ তো আমাদের শেষ দিন বাড়িতে।
সকালটুকু থাকা, সকাল থেকে দুপুর পর্যন্ত থাকা, তারপর তো বিকেলবেলাতে চলে যাব। আগে তো তাও একটু দেরি করেই নিরই বেরোতো, এখন আমরা দুজনে একসাথে বেরোই মানে আমাদেরকে মোটামুটি 4টের সময় বেরিয়ে যেতেই হয়। 4:10-এর সময় আমাদের বাস থাকে, আর ট্রেন থাকে তো 5:50-এ, তো অনেকক্ষণ আমাদেরকে স্টেশনে বসে থাকতে হয়। আমি তো সারাদিনই বকবক করি, সারাদিনই গল্প করি। তো আগে চলুন নিচে যাই, নিচে গিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি, মাঝে মাঝে তো গল্প করবই। চা নিয়ে চলে গেলাম প্রথমেই বাবার রুমে, সেখানে নিরয় বসেছিল। আমি, বাবা, নিরয় 3জন মিলে চা খেলাম। তারপর আমি একটুখানি এডিটের কাজ করছিলাম। তারপর জানলা দিয়ে দেখলাম যে মাছ কাটা হচ্ছে। মাছ তো বাড়ির জন্য নেওয়া হচ্ছে, তার সাথে আমরাও যে নিয়ে যাব সেটার জন্যও মা কাটিয়ে নিচ্ছিল। সকালবেলায় বড় ভাইপোকে ঘুম থেকে তুলে না তুলেই তাকে পাঠিয়েছে খেজুর রস আনতে। এই যে দেখুন, এটাকে কি তাড়ি বলে? তাড়ি? তাড়ি কোনটাকে বলে? তাড়ি হচ্ছে যেটা সেই ওটা তালের হয়, আর খেজুরও হয় একদম সে যখন মার্চ মাসে হয়, যখন সে গরম পড়ে যায়, রসটা ফুটে দুপুর বেলাটা তখন তাড়ি হয়। কি দিদিভাই কি করে দেবে না বললো? আচ্ছা দিদি বলছে আমার দেরি হবে। আর তোমাদের ধৈর্য হচ্ছে না। দেখো এই শুধু কুটিটা ছিল এতটা রসে। এখন পড়েনি? হ্যাঁ দারুণ, গন্ধটা দারুণ। সত্যি বলতে কি আমি গ্রামের মেয়ে হয়েও না এসব কখনো খাইনি, আর আমার খেতে ইচ্ছেও করেনি। নিরয়ের তো খুব ভালো লাগে নাকি, এটা খেজুর রস বলল মনে হয়, আমার ঠিক নামগুলোও মনে নেই। দেখুন কত অধীর আগ্রহে বসে আছে, আর আমাকে তো জোর করছিল খুব যে এটা খেতে, কিন্তু আমি একটুখানি খেয়েছিলাম, আমার এতটা টেস্ট ভালো লাগেনি। আর এটাই নাকি ফুটিয়ে খেজুর গুড় তৈরি করা হয়। স্নান করে আমি নিচে চলে গিয়েছিলাম সোজা, আর ফোনটা চার্জে দিয়েছিলাম। তারপর নিচে রান্নাবান্না করছিলাম, একটু মানে হেল্প করে দিচ্ছিলাম আর কি। আর গরম জায়গাটাতে বসে থাকতেও ভালো লাগছিল। তো এখন আমি আবার ফোনটা নিতে এসেছিলাম, কারণ সারাদিনের অ্যাক্টিভিটির হতে দেখাতে পারবো না, আবার ফোনটা চার্জেরও প্রয়োজন। তো কিছুক্ষণ শ্যুট করব, তারপর আবার ফোনটা চার্জে দেবো, নয়তো সারাটা দিন আবার মানে বিকেল থেকে রাত হয়ে যাবে পৌঁছতে। ফোনে চার্জ থাকাটা খুব দরকার। আর একবার এরকম হয়েছিল যে চার্জ ছিল না, সারাদিন কারেন্ট ছিল না, তো সেইটা আর রিপিট করতে চাই না, সেজন্য চার্জটা দেওয়াটা দরকার। তো চলো নিচে চলে এসেছি, যাই। এই যে একদিকে আমাদের রান্নার প্রিপারেশন চলছে, আর একদিকে দেখলাম যে সমস্ত সবজিগুলো দিদিভাই ধুয়ে রেখেছে। মা সব আলাদা আলাদা করে রেখেছিল, এগুলো আমরা নিয়ে যাব সেজন্য আলাদা করে রাখা হয়েছে। আর ব্যাগটাতে আমি সমস্ত কিছু ঢুকিয়ে ঢুকিয়ে আস্তে আস্তে করে রাখছিলাম যে জায়গা কতটা হয়। আলু নিয়েছি, দেখুন এত কিছু আলু নিয়েছি, পেঁপে নিয়েছি এগুলোতে, তারপরে একটা শাঁকালু নিয়েছি। তো এই যে এতক্ষণে দুজনের আসার সময় হলো, অনেকক্ষণ বেরিয়েছিল, মোটামুটি ধরুন 11টার দিকে বেরিয়েছে, আর এখন বাজতে যায় প্রায় 2টো। তো এখন এসেছে দুজনে পুরো আমলাশুলি ঘুরে, কী আর বলবো। তবে ওদের এই বেড়াতে যাওয়া নিয়ে সত্যি অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ নিরয় পুরো সপ্তাহ ধরে কাজে ব্যস্ত থাকে, কোথাও বেরোতে পারে না। আর নিজের জায়গাতে একটা আলাদা রকমের টান থাকে, ভালোবাসা থাকে, ঘুরতে যাওয়াটা একটা আলাদা রকমের হয় নিজের চেনা পরিচিত গণ্ডির মধ্যে, তো সেজন্য যেতে তো ইচ্ছে করবেই। আর এই দুটো ভূতকে দেখুন, এরাও কিন্তু বেরিয়েছিল সাইকেল নিয়ে, তো নিরয়কে আসতে দেখে ওরাও ছুটে চলে এসেছে। তো আমার ব্যাগ দেখুন প্রায় ভর্তি, মানে মুড়ি নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি, এখন এই সবজিগুলো নেওয়া বাকি। তো কিভাবে নেব সত্যি জানি না। তার সাথে মা দিদিভাই বলল যে পুর রাখা আছে, পুরগুলো যেন নিয়ে যায়। ক্ষীর বলুন বা নারকেল পুর বলুন, দুটোই কিন্তু রুটির সাথেও বেশ ভালোই লাগে, রুটি লুচি সবের সাথে কিন্তু ভালো লাগে, সেজন্য দুটোই কিন্তু অল্প অল্প করে নিয়ে নিয়েছি। আর এই উপকরণটা দেখছেন, এটাও কিন্তু একটা পিঠেরই উপকরণ, যেটা একদম বসে গেছে। এটা না একটুখানি জল দিয়ে গুললেই, এটা হচ্ছে তেলে ছাঁকলেই আরেক রকমের পিঠে হয়ে যায়, ভাজা পিঠে বলতে পারেন। তো এটা আমাকে মা দিদিভাই দুজনে আগে থেকে তৈরি করে রেখেছিল। এটা বলেছিল পুরোটাই যেন আমি নিয়ে যাই, আর এটা 2-3 দিন ধরে যেন করে করে খাই। এটা নিরয় খুব একটা পিঠে পছন্দ করে না, কিন্তু এই পিঠেটা নাকি খুব পছন্দ করে, সেজন্য আমি নিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম অল্পই নেব, কিন্তু তারপরে পুরোটাই নিয়ে নিয়েছিলাম। আর দেখেছেন আমাদের জন্য না আলাদা করে এরকম পলিব্যাগগুলো রাখা থাকে, কিনে রাখা থাকে, এগুলোই আমাদের অনেকগুলো করে লাগে, কারণ এত তো টিফিন বক্স মানে নিয়ে যেতে পারবো না, সেই কারণেই এই ব্যবস্থা।
ব্যাস সময় আমাদের শেষ, আমরা পুরো রেডি আর আমরা চলেও এসেছিলাম স্ট্যান্ডে। আর একটু পরেই বাস চলে এসেছিল, দু ভাইপোর আমাদের ছাড়তে এসেছিল। আর আমাদের সাথে না মেসোমশাই চলে গিয়েছিল, মেসোমশাইয়ের বাড়ি চন্দ্রকোনা রোডে, তো উনিও চলে গেছিলেন। আর উনি তো একেবারে বাসে চলে গিয়েছিলেন আর আমরা স্টেশনের কাছে নেমে গিয়েছিলাম। তো টিকিট কাউন্টার দেখুন ফাঁকা। আমরা ভেবেছিলাম যে যেহেতু পরের দিন মকর আছে সেহেতু মানে আমাদের টিকিট কনফার্ম না হলেও আমরা টিকিট কাটলেও সিটটা আশা করছি পেয়ে যাব। দেখুন চারিদিকটা কিন্তু ফাঁকাই। তো আমরা যেমন আগের বারের মতোই সেরকম কিছু খাবার কিনে নিচ্ছিলাম। এটা আমাদের মানে কি বলবো, একই রকম গতানুগতিক কাজ হয়ে গেছে যে এখানে এসে আমরা খাবার কিনবো, আবার ওখান থেকে যখন ফিরি তখন আমরা খাবার কিনি, কারণ এতটা রাস্তা যেতে হয়। কিছুই না, স্ন্যাক্স কিছু কিনে নিয়ে, আর জলের বোতল থাকে, জলের বোতল বাড়ি থেকে আর অত বইতে পারি না, এই সামান্য একটা জলের বোতল কিনে নিই, সেটাতেই আমাদের চলে যায়। বিশেষ করে শীতকাল তো সেজন্য বেশি জল দরকার পড়ে না। আর এই যে চিপস কিনে নিলাম, ব্যাস এটাই আমাদের চলবে। বেশ অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছিল, কারণ আমরা তো অনেক তাড়াতাড়ি চলে আসি। তো ট্রেন চলে এসেছিল, ট্রেনে ভিড় মানে পা রাখার জায়গা নেই এরকম ভিড়। যদিও আমি একটুখানি কষ্ট করে ভেতরে ঢুকে যাওয়ার পর জিজ্ঞেস করে করে একটা সিট পেয়ে গিয়েছিলাম শালবনীতে, কিন্তু নিরয় তখনও পাইনি। তারপর আস্তে আস্তে ভিড়টা কমে গিয়েছিল আর খড়গপুরে নিরয়ও সিট পেয়ে গিয়েছিল একদম আমার পাশেই। তো আমাদের তারপর থেকে আর কোনো প্রবলেম হয়নি। তারপর আমরা খাওয়া শুরু করেছিলাম, কারণ অনেকটা রাস্তা আর খিদেও পেয়ে গিয়েছিল, কখন দুপুরে খেয়ে বেরিয়েছিলাম। তো ভিড়টা কিন্তু কমেনি, সেটাও দেখতে পাচ্ছেন, ভালোই ভিড় আছে। আর আমরা জেনারেলে উঠেছিলাম। ট্রেনে যাব আর খেয়ে খেয়ে যাব না, এটা তো হতেই পারে না। তবে প্রত্যেকবার যে এরকম ভেজিটেবল চপ আসে সেটাও না, আর প্রত্যেকবার এলেও যে খেতে ইচ্ছে করে সেরকম ব্যাপারটাও নয়, কারণ ট্রেনে না এত বেশি ভালো তৈরি করে না ট্রেনের খাবারগুলো, সেজন্য আমরা কখনো কিনি না। কিন্তু এবারে এত প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল যে বাধ্য হয়েছিলাম কিনতে। যাই হোক, দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশন পৌঁছেও গেলাম। আর জানেন এবারে আমাদের 17 নম্বরে দিয়েছিল, এতটা হাঁটতে হয়েছিল, এত বড় একটা লাগেজ ছিল, ভারী, বিশেষ করে বড় নয়। তো এবারে দেখলাম যে যেই দিকটা বন্ধ করে দিয়েছিল প্ল্যাটফর্মে সেদিকটা এখন খুলে দিয়েছে, তাই আর ঘুরে ঘুরে যেতে হয়নি। কিন্তু 17 থেকে 3-4 যেতে গেলে আমাদের কিন্তু অনেকটাই রাস্তা ক্রস করতে হয়। দেখুন এই যে 10 নম্বরে আছি, তো বাকি জায়গাটা আমি আর দেখালাম না, কারণ এত প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর আমরা একদম গেটের সামনেই সিট পেয়েছিলাম, সেজন্য এত প্রচণ্ড ঠান্ডায় আমি না আর ফোনটাও বের করতে সাহস করিনি। তো যাই হোক, আমরা নেমে গিয়েছিলাম, তারপর তো টোটো করে নিয়েছিলাম। টোটো করে সোজা চলে এলাম আমাদের কমপ্লেক্সে। আর কমপ্লেক্সে এসেই তো দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা, অবশ্যই, কারণ 12:30 তখন না 12:15 বাজছিল যখন আমরা এখানে কমপ্লেক্সে এসে ঢুকেছি, কারণ আমাদের ট্রেন প্রচুর লেট করেছিল আজকে। এসে জাস্ট একটু ফ্রেশ হয়েছি, ড্রেসটা চেঞ্জ করেছি, ব্যাস তারপরে খাবার গরম করতে চলে গিয়েছিলাম। আর খাবারে ছিল আলু ভাজা, আর এদিকে দেখুন এত পিঠে দিয়েছে মা দিদি ভাইরা। তো এদিকে লুচিও ছিল, আলু ভাজা ছিল, আর ছিল ডাল। জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। ততক্ষণে তো আমাদের খিদে অবশ্যই পাওয়ার কথা, কারণ 12:30 বাজছিল তখন। তো আমি সব কিছুই কিন্তু গরম করে দিয়েছিলাম লুচি ছাড়া। এত ভারী ব্যাগ বইতে গিয়ে নিরয়ের পিঠে কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো ও তো প্রচণ্ড ব্যথাতে পুরো অবস্থা কাহিল হয়ে গিয়েছিল, ওর চুপচাপ বসেছিল বিছানাতে। আমি সমস্ত কিছু করেছিলাম। আর মাথায় সবসময় চলছিল যে এত কিছু যে নিয়ে এসেছি সবজি, সেগুলো সব বের করতে হবে, কড়া ধুতে হবে, অনেক কাজ আছে। তো সেই সব ভাবতে ভাবতেই আমি কিন্তু রান্নাগুলো সেরে ফেলেছিলাম। আর এইদিকে দেখুন এত যে পুরগুলো নিয়ে এসেছিলাম, পুরগুলো সব আলাদা আলাদা করে খুলে খুলে রাখছিলাম। এগুলোও মাথায় ছিল যে এগুলো কিভাবে ঢাকা দেব, সেগুলো যেন ঢাকাগুলো যেন মানে একটু বাতাস থাকে, বাতাস চলাচল করতে পারে, এরকম ঢাকা ইউজ করতে হবে। আর আমার কাছে ঝুড়ির ঢাকা বলতে দুটোই ছিল। সমস্ত বাসন মোটামুটি আমি বের করে ফেলেছিলাম এগুলো সব ঢাকা ঢুকি দেওয়ার জন্য। তো একটাতেই তো 2টো পুর রেখে দিয়েছিলাম, আরেকটাতেই যে পিঠের এই উপকরণটা রেখেছিলাম। যাই হোক, মোটামুটি বাসনপত্র পেয়ে গিয়েছিলাম আর ঢাকা দেওয়া সব কিছু পেয়ে গিয়েছিলাম। আজ কিন্তু এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।